এই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে প্যাংগংয়ের এলজি রিসর্ট থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের আবার যাব চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার চ্যাটার্জি সকলকে জানাই স্বাগত। প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, যার জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আজ আমরা যাব প্যাংগং থেকে হানলে। তার আগে আমরা চলুন টিফিনটা সেরে নিই। সামনেই সোজাসুজি প্যাংগং লেকটা দেখা যাচ্ছে। ড্রাইভার সাহেবের কাছ থেকে যা শুনলাম তাতে আজকে হানলে পৌঁছতে আমাদের মোটামুটি 6.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক আজকে টিফিনে কি কি আইটেম আছে। টিফিনে দেখছি রয়েছে ডিম সেদ্ধ, তার পাশে রয়েছে লুচি ভাজা চলছে এবং এখানে একটা আলুর তরকারি ঝোলঝোল করে একটু করা আছে। সাথে রয়েছে পোহা, আর এখানে ব্রেড, সাথে জ্যাম জেলি যেমন থাকার তেমনি আছে, সাথে রয়েছে চা আর কফি। তাহলে সময় নষ্ট না করে টিফিনটা চটপট সেরে নিই, বেরোতে হবে। টিফিন হয়ে গেছে। গতকাল বলেছিলাম আমাদের রুমটাকে দেখাবো। ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর। বাইরে ছোট্ট একটা ব্যালকনি, দুটো সুন্দর ফাইবারের চেয়ার রাখা আছে। ডান দিকে ঢুকতেই একটা বিছানা, যেটা ভাঁজ করলে সোফার মতো হয়ে যায়। বাঁদিকে দুটো চেয়ার দেওয়া আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল আর বড় একটা খাট। বাঁদিকটা পুরোটাই কাঁচের, পর্দাটা সরালে ভেতর থেকে বসেই সামনে প্যাংগং লেকটা দেখা যাচ্ছে। এটা হলো রুম হিটার, আর সোজাসুজি একটা তাক করা আছে। আর এটা হলো একদম খুব সুন্দর ছোট্ট টিপটপ একটা টয়লেট। সব রকম অ্যারেঞ্জমেন্ট এটাতে আছে, এমনকি গরম জলের ব্যবস্থাও এখানে আছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। এই মুহূর্তে আমরা প্যাংগং এর পাশ দিয়ে যাচ্ছি, আর এইভাবে আমরা হানলে যাওয়ার পথে অনেকটাই প্যাংগংকে পাশে পাবো। আর শেষ দিকে গিয়ে প্যাংগং চীনের দিকে ঢুকে গেছে। সত্যি অসাধারণ লাগছে প্যাংগং এর জলের রংটা। মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, মানে ছবিতে জানি না কিভাবে ফুটিয়ে, মানে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা। জলের রংটা অসাধারণ লাগছে। কালকে যখন এসে পৌঁছেছিলাম তখন একটু মেঘলা থাকার জন্য এতটা জলের ব্রাইটনেস ছিল না, জলের কালারের। আজকে এখন এই মুহূর্তে খুব সুন্দর ঝকঝকে আকাশ, যার জন্যে জলের রংটা অসাধারণ লাগছে, অসাধারণ। বেশ খানিকটা পথ আসার পরে এখানে একটু এসে দাঁড়িয়েছি। আপনারা প্যাংগং এর জলের রংটা খালি দেখুন, কি অসাধারণ লাগছে আকাশটা পরিষ্কার থাকার জন্য। সাথে অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য, যা ভাষায় ব্যক্ত করা আমার কাছে খুব কঠিন একটা কাজ। এখান থেকে মেরেক 8 কিলোমিটার। আর বেশ কয়েক কিলোমিটার যাবার পরেই আমরা প্যাংগংকে আর পাশে পাবো না। প্যাংগং ঢুকে যাবে চীনের দিকে। এই জাস্ট বাঁ দিক করে একটুখানি লাস্ট আমরা দেখতে পেলাম। ডান দিকের পাহাড়ের মাথাগুলো বরফে এখনো ঢাকা। এই মুহূর্তে আমরা চুশুল গ্রামে এসে দাঁড়িয়েছি। প্যাংগং থেকে এটার ডিস্টেন্স প্রায় 12-13 কিলোমিটার। এখানে একটা চেকপোস্ট আছে। তাছাড়া গ্রামটা সত্যি খুব সুন্দর। এই মুহূর্তে একটু রুক্ষতা থাকলেও আর মাসখানেকের মধ্যে, অর্থাৎ মে মাসের শেষ দিকে এখানে চাষবাস শুরু হলে সত্যি খুব সুন্দর লাগবে গ্রামটাকে। ডান দিকে উপরে দেখা যাচ্ছে চেকপোস্টটাকে, ওখানেই আমাদের ড্রাইভার সাহেব গেছেন। যথেষ্ট পরিমাণ চাষযোগ্য জমি আর সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখে অনুমান করাই যেতে পারে এখানকার মানুষের আর্থিক সচ্ছলতা কিছুটা হলেও ভালো। পারমিট দেখানো হয়ে গেছে, আবার আমরা চলতে শুরু করেছি হানলের উদ্দেশ্যে।
অনেকটাই পথ এখনো বাকি। আবার একটু দাঁড়ালাম এই চুশুল মেমোরিয়ালটাকে দেখার জন্য। 1962 সালে চীনের সাথে যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটাকে বানানো হয়েছে। গেট বন্ধ থাকার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। আবার আমাদের পথ চলা শুরু হলো। আমরা এগিয়ে চলেছি হানলের উদ্দেশ্যে। অনেকটাই পথ এখনো সত্যি বাকি, তবে তার আগে পথের মাঝে পড়বে রেজাংলা। এই মুহূর্তে আমরা চলেছি ভারত চীনের বর্ডারের পাশ দিয়ে। ডান দিকের পাহাড়ের মাথায় আছে ভারতের বহু বাংকার, এবং বাঁদিকে যে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়ের মাথায় রয়েছে চীনা বাংকার। অর্থাৎ আমরা পুরোপুরিভাবে এই মুহূর্তে এক নজরদারির মধ্যে রয়েছি। ডান দিকের পাহাড়ের মাথায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি বহু বাংকার, ভারতীয় বাংকার, কিন্তু সেটা ছবিতে দেখানোটা ঠিক হবে না, তাই সেটা আমরা তুললাম না। অ্যারো দিয়ে দেখানো জায়গাটায় প্রচুর টেন্ট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। কালো পাহাড়ের ওদিকে আছে চীনা টেন্ট, আর ব্রাউন পাহাড়ের এদিকে আছে ভারতীয় টেন্ট। ভারত এবং চীনের মধ্যে যখন কোনো মিটিং হয় তখন ওই জায়গাটাতেই অনুষ্ঠিত হয়। বাদিকটা ভালো করে লক্ষ্য করে দেখুন, তারের একটা ফেন্সিং করা আছে যাতে সাধারণ মানুষ চট করে সেখানে চলে না যেতে পারে, তার জন্যই। এই মুহূর্তে আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়ালের সামনে। প্যাংগং থেকে এর ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের মতো। তবে এখানে ঢোকার জন্য আপনাকে একটা আইডি কার্ড দেখাতে হবে। বলছি আমরা রেজিংলা ওয়ার মেমোরিয়াল, কিন্তু এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে রেজিংলা মেমোরিয়াল হিসাবে। সম্ভবত সপ্তাহখানেক আগে পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে এই মুহূর্তে ভিডিও তোলা নিষেধ। ছবি যা তুললাম তা সবই স্টিল পিকচার, এমনকি স্টিল পিকচারের ক্ষেত্রেও বিধিনিষেধ। এখানকার সব জায়গার ছবি তোলাও যাবে না। ঢুকে বাঁদিকে একটি দোতলা মিউজিয়াম আছে, যেখানে যুদ্ধের নানান ছবি এবং অনেক অস্ত্রশস্ত্র রাখা আছে। আর ডান দিকে আছে একটি অডিটোরিয়াম, যেখানে প্রায় 25 মিনিটের 1962 সালের যুদ্ধের ওপর একটি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। কোনো এক বিশেষ কারণে সেদিনকে এই লাইট অ্যান্ড শো বন্ধ রেখেছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে আমার রিকোয়েস্টে মাত্র 6 জনকে নিয়ে সেই লাইট অ্যান্ড শো আমি দেখি। অমিতাভ বচ্চনের গলায় এই লাইট অ্যান্ড সাউন্ড শো একটা আলাদা মাত্রা পেয়েছিল। আপনারা এখানে গেলে অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন। এটি 1962 সালের যুদ্ধে নিহত সৈনিকদের নামের তালিকা। এখানকার অডিওভিজুয়াল হলটির নামকরণও হয়েছে মেজর শয়তান সিং এর নামে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রেজাংলা মেমোরিয়াল তৈরি হয়েছিল 1963 সালে। নতুন করে সাজিয়ে তোলার পর আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং 18 নভেম্বর 2021 সালে এটির দ্বার উদ্ঘাটন করেছিলেন। রেজাংলা মেমোরিয়াল is a symbol of determination and indomitable courage by our Indian soldiers. It is a place where many Indian soldiers sacrificed their lives to protect our country from China in 1962. এবার আমি শোনাবো ভারত মাতার বীর মায়ের বীর কিছু সন্তানের দেশমাতৃকার প্রতি ভালোবাসা আর দেশমাতৃকার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ উৎসর্গের কাহিনী। মেজর শয়তান সিং, পুরো নাম শয়তান সিং ভাটিয়া, জন্ম হয়েছিল 1 ডিসেম্বর 1924 যোধপুরের বানারে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 1 আগস্ট 1949-এ যোধপুর স্টেট ফোর্সে অফিসার হিসেবে তিনি জয়েন করেছিলেন। ক্যাপ্টেন হয়েছিলেন 25 নভেম্বর 1955 সালে। 1961 সালের নাগা হিলের যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। 11 জুন 1962 তিনি মেজর হিসেবে 13 ব্যাটালিয়ন অফ কমান্ড রেজিমেন্টের চুশুলের দায়িত্ব নেন। চলুন এবারে শুরু করা যাক সেই ঘটনার কথা, যা শুনে একজন ভারতীয় হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রতি মাথা নত করে আপনি শ্রদ্ধা জানাবেন। দিনটা ছিল 1962 সালের 18 নভেম্বর। প্রচন্ড ঠান্ডার মধ্যে একদম ভোর রাতে প্রায় 1300 চীনা সেনা
ঝাঁপিয়ে পড়ল রেজাংলা পাস দখলের উদ্দেশ্যে। মেজর শয়তান সিং এর হাতে ছিল মাত্র 120 জনের সৈন্যবল। আর 120 জন সেনা নিয়ে মেজর শয়তান সিং সেদিন যে লড়াইটা করেছিলেন প্রায় 1300 চীনা সেনার বিরুদ্ধে, তা শুনলে গায়ে কাঁটা দেবে। যুদ্ধ চলেছিল সেই ভোর রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত। শেষ হয়ে গিয়েছিল ভারতীয় সেনাদের সমস্ত গোলা বারুদ। তাতেও তারা দমে যাননি। বন্দুকের বেনট দিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন চীনা সেনাদের এবং হত্যা করেছিলেন প্রায় 1200-র বেশি চীনা সেনাকে। আর এই যুদ্ধে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে বেরিয়েছিলেন কোনো কভার ছাড়াই মেজর শয়তান সিং। আর সেই রাতে এই যুদ্ধে মেজর শয়তান সিং এর সাথে ভারত মাতার আরো 114 জন বীর সন্তান আত্মবলিদান দিয়েছিলেন। ফলস্বরূপ বাধ্য হয়েছিল চীনা সেনারা সেখান থেকে সেই রাতে পিছু হটতে। এই রেজিমেন্টের বেশিরভাগ সেনাই ছিলেন হরিয়ানার আহিরবালের, আর তাই তাদের স্মরণ করা হয় আহির সেনা নামে। আর এই আত্মবলিদানের স্মৃতির উদ্দেশ্যেই এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। মেজর শয়তান সিংকে দেওয়া হয়েছিল মরণোত্তর পরমবীর চক্র, আর অন্যান্য সেনাদেরও সম্মান জানানো হয়েছিল নানান সেনা সম্মান দিয়ে। কথা বলতে বলতে আবার আমাদের পাশে চলে এসেছে সিন্ধু নদী। এই ভিডিওটা যারা দেখছেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেড়াতে ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই এই ব্লগ তৈরির ভালো লাগা। কোনো জায়গায় যাবার আগে যদি সেই জায়গার ইতিহাসটা আপনার একটু জানা থাকে, তাহলে যখন সেই জায়গাটায় যাবেন দেখবেন অনেক বেশি গুরুত্ব বেড়ে গেছে সেই জায়গাটার আপনার কাছে। আর আমি চেষ্টা করি সেই জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তবে তথ্যের যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সর্বদা চেষ্টা করব সেটাকে শুধরে নিতে। দুপাশে বালিয়াড়ি, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, আর সামনে রং বেরঙের পাহাড় আর নীল আকাশ। অদ্ভুত কম্বিনেশন, আর অদ্ভুত লাগছে এই পরিবেশটাকে। সামনে পাহাড়গুলোকে দেখুন, কি অসাধারণ এক একটা রঙের পাহাড়। এখানে অনেক পরিযায়ী পাখি ছোট ছোট জলাশয়ের ভেতর দেখা যায়, এবং সেটা দেখতে পেয়েই আমরা একটু দাঁড়িয়েছি। আর সাথে জায়গাটা একটু দেখুন, তারপর আপনাদের সেই পাখিটা দেখাচ্ছি। এই যে দূরে জলাশয়টা দেখা যাচ্ছে, এখানে জলের মধ্যে রয়েছে ব্ল্যাক নেকেড ক্রেন। বেশ অনেকটাই দূরে, কাছে গেলে যদি উড়ে যায়, তাই দূর থেকেই সেই ছবিগুলো নিতে হলো। দুখানা ব্ল্যাক নেকেড ক্রেন দেখা যাচ্ছে, আর দেখতে পাওয়া যায় বার হেডেড হংস। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হানলে পৌঁছে যাব। সকলেরই বেশ খিদে পেয়ে গেছে, তাই হানলে ঢোকার আগে আমরা এই ক্যাফেটাতে একটু এসে দাঁড়িয়েছি কিছু খাবারের উদ্দেশ্যে। ক্যাফেটার নামটা খুব সুন্দর, মিল্কি ক্যাফে। আর এই ক্যাফেটা পরিচালনা করে সেনাবাহিনীর লোকজন। আর ঠিক এর উল্টো দিকে পাহাড়ের ওপরে আছে হানলে মঠ, বহু প্রাচীন একটা মঠ। চলুন খাবার জন্য দামগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা অর্ডার করলাম এগরোল 60 টাকা আর কফি 20 টাকা। দামটা এই জায়গা অনুযায়ী সত্যি যথেষ্ট রিজনেবল। খাওয়া হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি হানলে মঠের উদ্দেশ্যে। হানলে মঠে ঢোকার জন্য আমরা এসে দাঁড়িয়েছি, আর নিচে দেখুন দূরে দেখা যাচ্ছে একটু আগে আমরা যে ক্যাফেটাতে খাচ্ছিলাম সেটা।
আমরা এখন হানলে মঠে প্রবেশ করছি। সেঙ্গে নেমেগাল ও তাতসাং রেপা একসাথে 1642 সালে এই হানলে মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মঠটি দ্রুকপা গোষ্ঠীর অধীনে, অর্থাৎ প্রায় 400 বছরের পুরনো এই মঠ। সম্ভবত সঠিক পরিচর্যার জন্যই 400 বছরের এই পুরানো মঠটি এখনো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। একদম ভেতরে ছবি তোলা নিষেধ থাকার জন্য আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরেই আমরা এই জায়গাটায় ঘুরলাম এবং ছবিও তুললাম। বাইরে থেকে যতটুকু ভেতরটা তোলা গেছে, প্রায় 400 বছর আগে পাহাড়ের এতটা উঁচুতে তৈরি হওয়া এই হানলে মঠের স্থাপত্য, শিল্পকলা সবই এখনো প্রায় অক্ষত। এতক্ষণ আমরা মঠের মূল অংশে ছিলাম, এবার বাইরে মঠ চত্বরটার সামনে এসেছি। সম্ভবত এখানে অনেক ঘর রয়েছে থাকার জন্য এবং অফিসও সম্ভবত আছে। এবার আমরা এগিয়ে চলেছি ভারতের সবচেয়ে বড় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র দেখার উদ্দেশ্যে। সেন্টারটা 5টা পর্যন্ত খোলা থাকে, তাই আমরা একটু তাড়াহুড়োই করছি যাতে আজকেই আমরা ওটা দেখে নিতে পারি। এই মুহূর্তে আমরা চলেছি হানলে গ্রামের ওপর দিয়েই। পর্যবেক্ষণ কেন্দ্রটা একদমই পাহাড়ের মাথার উপরে, আমরা প্রায় সেখানে পৌঁছে গেছি। গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে দাঁড়ায়, তারপরে অনেকটাই বেশ হেঁটে ওপরে উঠতে হয়। আমাদের সামনে এখন দেখা যাচ্ছে সেই পর্যবেক্ষণ কেন্দ্রটিকে। আমরা এগিয়ে চলেছি তার দিকে। সামনে গিয়ে দেখি খোলা পাই কিনা। আপাতত ভাগ্য আমাদের সুপ্রসন্ন, খোলা পেয়েছি। আমরা এবারে যাই, ভেতরে ঢুকি। লোহার তৈরি সিঁড়ি দিয়ে এবার আমাদের উঠতে হবে, বেশ অনেকটাই উঠতে হবে, প্রায় 2 তলা সমান হাইটে। একদম ওপরেই আছে সেই টেলিস্কোপটা। এই সেই টেলিস্কোপ। টেলিস্কোপটি এখানে বসানো থাকলেও এটি সম্পূর্ণভাবে কন্ট্রোল হয় ব্যাঙ্গালোর থেকে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিস্কোপ। টেলিস্কোপটির নাম অ্যাটমসফেরিক সেরেনকপ এক্সপেরিমেন্ট টেলিস্কোপ। ছেলেটি রয়েছে এই টেলিস্কোপটি সম্পর্কে কিছু ধারণা আমাদের কাছে তুলে ধরছে। টেলিস্কোপটি যখন চালু করা হয় তখন মাথার ওপরের একটি ঢাকনা সম্পূর্ণভাবে খুলে যায় এবং টেলিস্কোপটি প্রয়োজন অনুসারে সম্পূর্ণভাবে ঘুরতে পারে। বছরের ম্যাক্সিমাম সময়টায় আকাশ এখানে পরিষ্কার থাকে, যার জন্য এখানেই এই টেলিস্কোপটি প্রতিস্থাপন করা হয়েছে। যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশুনো এবং গবেষণা করছেন তাদের কাছে এই জায়গার গুরুত্ব অপরিসীম। অ্যারোটাকে লক্ষ্য করুন, টেলিস্কোপটা চালু করার আগে ওই জায়গাটা পুরোপুরি খুলে যায়। অ্যাকচুয়ালি হানলে বিখ্যাত এখানকার পরিষ্কার রাতের আকাশে দেখতে পাওয়া তারা, গ্রহ, নক্ষত্র এবং উল্কাদের গতিপথ এইসবের জন্য। খুব পরিষ্কার আকাশ থাকলে খালি চোখে অল্প বিস্তর হয়তো আপনি কিছুটা দেখতে পাবেন, আর না হলে আপনাকে দূরবীনের সাহায্য নিতে হবে। उसको गर्म करना पड़ता है, कभी गर्म हो जाता है तो ठंडा करना पड़ता है। वो सब झंझट इसके जेल के जो ऑपरेटर यहाँ बैठा है वो करता है वो सब कुछ। या फिर नॉइज रिडक्शन के लिए कुछ डेटा जमा करना है वो सब ऑपरेटर करना है।
क्योंकि उधर ऑब्जर्वर चेंज होता रहता है हर दिन, ठीक है, तो उसको नहीं पता ये सब कैसे करना है, तो यहाँ का ऑपरेटर करेगा वो सब। फिर जैसे ये सब कुछ रेडी हो जाएगा देखने के लिए बिल्कुल, तो फिर वो उसको दे देगा कि चलो भाई देखो, तुम देख सकते हो, जितना देखना है देखो। तो इसमें जो हमें रात को दिख जाता है उसको हम आकाश गंगा मिल्की वे कुछ है ना, ठीक। तो ऐसे गैलेक्सीज होते हैं स्पाइरल कोड, ठीक है, जिसमें हाथ होते हैं, उनमें से एक हाथ में बैठे हैं मिल्की वे गैलेक्सी के हाथ में, ठीक। तो रात को ये दिखता है यहाँ पे ना, मतलब इतना क्लियर नहीं दिखेगा, एक स्टार कैमरा से लिया है, बट आपको कुछ समझ आएगा कि सफेद सा कुछ जा रहा है ना। अब वो सफेद सा चीज है क्या, वो कुछ नहीं, उसमें अरबों खरबों सितारे उतारे हैं, ठीक है, वो सब हमें साथ में दिख रहा है, तो हमें लग रहा है कि सफेद सा पट्टी कुछ है, गंगा बोल गया, आकाश गंगा बोल गया, फिर वापस आके देखे तो अब हम देख रहे हैं कि ये जो चीज दिख रहा था असल में ये भी वही है, ठीक है, मगर आप क्या कर रहे हैं, आप तिरछा देख रहे हैं, आप सीधा देखो तो वो लगता है बोले मैंने, पर इनके होता है, अब इनका टाइम खत्म हो गया है, ठीक है, क्योंकि আমরা আমাদের হোমস্টেতে এসে ঢুকছি। আমাদের হোমস্টের নাম পদ্মা হোমস্টে। চলুন হোমস্টেটার ভেতরটা একটু দেখিয়ে দিই। আমরা যেদিক দিয়ে ঢুকছি প্রথমেই পড়বে কিচেন, পেছন দিকে আরেকটা ঢোকার রাস্তা আছে, আমরা এদিক দিয়ে ঢুকলাম। हाँ यही है, अच्छा 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 অলরেডি রান্না করা চলছে। ठीक है चलो। এরপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো খাবার জন্য জায়গা, আর এইগুলো ভেতরে ঘরগুলো আছে, ওই সামনাসামনি দরজার ওপাশে অনেকগুলো ঘর আছে। এটা আমাদের ঘর, 3টে বেড, মাঝখানে রুম হিটার রয়েছে। এখানের হোমস্টেটিতে একটি দূরবীন আছে, যেটির মূল্য 15 মিনিটের জন্য পার হেড 500 টাকা করে পড়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা।